হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। দিস ইজ আরাবুল রহমান। তোমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে এর প্রতিদিনের ক্লাস নেই নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের যে সেশনটি হচ্ছে, এই সেশনটি তোমরা প্রতিদিন দেখতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কোনো নোটিফিকেশন ইস্যু হয় তো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হতে পারো। সেখানে যুক্ত হলে সমস্ত ভিডিও লিঙ্ক, আমাদের TWS একাডেমি সম্পর্কে সমস্ত আপডেটস তোমরা সেখানে পেয়ে যাবে। আজকের সেশনের প্রথম প্রশ্ন, ভুটানের মুদ্রার নাম কি? ভুটান আমাদের ভারতের প্রতিবেশী দেশ তথা পশ্চিমবঙ্গেরও একটা প্রতিবেশী দেশের মধ্যে পড়ে, তাই না? সেই ভুটানের মুদ্রার নাম কি? রুপি, রিঙ্গিত, নুলট্রোম এবং আরেকটা হচ্ছে ক্যাত বা কিয়াত। ক্যাত বা কিয়াত বলা হয় এটাকে। চলো দেখি, ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম হচ্ছে নুলট্রোম, হচ্ছে ভুটানের মুদ্রার নাম। নেক্সট ইজ ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটা একটা বিপ্লবী সমিতি বা বিপ্লবী সংগঠন ছিল। এই বিপ্লবী সমিতি বা সংগঠনটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি সূর্য সেন, বা ইনি মাস্টার দা নামেও পরিচিত ছিলেন। মাস্টার দা নামেও পরিচিত ছিলেন। এই সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটা স্থাপন করেছিলেন 1930 সালে। 1930 সালে এটা স্থাপিত হয় এবং 1930 সালেই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির দ্বারা একটা কর্মকাণ্ড হয়েছিল, যেটা হচ্ছে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন। এটা কারা করেছিল? এটা করেছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এবং এটাতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন সূর্য সেন। নেক্সট ইজ ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সমগ্র ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধটা কোথায় আছে? এটা তোমার মহানদীর উপরে অবস্থিত। এবং যদি রাজ্য বলা হয় এটা ওড়িশা রাজ্যের মধ্যে পড়ে থাকে। ঠিক আছে, এটা কোন রাজ্যে আছে? এটা ওড়িশা রাজ্যে আছে। ওকে, নেক্সট দেখো নাগার্জুন সাগর ড্যাম, এটা তোমার কৃষ্ণা নদীর উপরে অবস্থিত। তেহেরি ড্যাম, যেটা তোমার ভাগীরথী নদীর উপরে অবস্থিত উত্তরাখণ্ডে, এবং এটা হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? সেটা হচ্ছে তেহরি ড্যামটা। আরো একটা জিনিস, কয়না ড্যাম, কয়না বাঁধ। এই কয়না বাঁধটা মহারাষ্ট্রে অবস্থিত এবং কয়না নদীর উপরে, যেটা কৃষ্ণার একটা উপনদী। মহারাষ্ট্রে কয়নার উপরে। পরের প্রশ্নে দ্রুত চলে আসলাম। পরের প্রশ্নটা হচ্ছে সৈয়দ বংশের শ্রেষ্ঠ শাসকের নাম কি? সৈয়দ বংশ সুলতান যুগের একটা বংশ ছিল, এরাও কিন্তু ভারতে শাসন করেছিল অনেক বছর। সেই সৈয়দ বংশটার শ্রেষ্ঠ শাসকের নাম কি? আচ্ছা, শ্রেষ্ঠ শাসকের আগে তোমাদের একটু বলে দিই, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিল খিজির খাঁ। ঠিক আছে, এটার প্রতিষ্ঠাতা কে ছিল? খিজির খাঁ। সৈয়দ বংশটা 1414 সালে প্রতিষ্ঠিত হয়। 1414, তুগলকের পরে সৈয়দ বংশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখান থেকে 1451 সাল পর্যন্ত এটা দিল্লিতে শাসন করে এবং সৈয়দ বংশের পরবর্তীতে লোদি বংশরা শাসন করতে আসে। সেই সৈয়দ বংশের যিনি শ্রেষ্ঠ শাসক ছিলেন তিনি হচ্ছেন মোবারক শাহ। কে ছিলেন? মোবারক শাহ। আচ্ছা, 1451 সালে এই বংশটার তোমার হচ্ছে শেষ যিনি শাসক ছিলেন তিনি কে একটু জেনে রাখো। শেষ শাসক যিনি ছিলেন এই বংশের তিনি হচ্ছেন আলাউদ্দিন শাহ। আলাউদ্দিন শাহ ছিলেন এই বংশের লাস্ট রুলার।
বেসবল খেলার সূচনা হয় কোন দেশে? বেসবল খেলাটার সূচনা কোন দেশে হয়েছিল? বেসবল খেলার সূচনা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে, প্রথম বেসবল খেলা সূচনা হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে খুবই জনপ্রিয় একটা খেলা বেসবল। জাপানের ফুজিয়ামা পর্বত নিম্নের কিসের উদাহরণ? জাপানের ফুজিয়ামা পর্বত মাউন্ট ফুজি নামে পরিচিত। এই মাউন্ট ফুজিটা জাপানের জাপানের উচ্চতম শৃঙ্গ। জাপানের সবচেয়ে উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট ফুজি, ফুজিয়ামা পর্বতে। এবং এই ফুজিয়ামাটা কি পর্বতের উদাহরণ? এটা একটা আগ্নেয় পর্বতের উদাহরণ। আগ্নেয় পর্বত বিভিন্ন আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমরা যদি দেখি মৌনা লোয়া আগ্নেয় পর্বত আছে, আমাদের ভারতে ব্যারেন একটা আগ্নেয় পর্বত, নারকুন্ডাম একটা আগ্নেয় পর্বত, স্ট্রমলিটলির, ভিসুভিয়াস, বিভিন্ন কিন্তু তোমার আগ্নেয় পর্বত পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। কিন্তু জাপানের যে অঞ্চল, এই জাপানের এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে আগ্নেয় পর্বত আছে। এখানে প্রশান্ত মহাসাগরে প্রচুর, মানে প্রশান্ত মহাসাগরের জলজ অভ্যন্তরে অনেক কিন্তু আগ্নেয় পর্বত আছে। এখানে প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা বা প্রশান্ত মহাসাগরে আগ্নেয় বলয় বলে একটা কিন্তু বলয় আছে। এই কারণে কিন্তু প্রশান্ত মহাসাগরে প্রচুর পরিমাণে তোমার প্রশান্ত মহাসাগর বা জাপান সংলগ্ন এরিয়াতে অগ্নি উৎপত্তির কারণে সেটা জলের অভ্যন্তরে হতে পারে বা যেখানে খুশি অগ্নি উৎপাতের কারণে কিন্তু সুনামি দেখা যায়, প্রচুর পরিমাণে ভূমিকম্প দেখা যায়। জাপানকে ভূমিকম্পের দেশও বলা হয়। উই অল আর নো। নেক্সট, শালিমার বাগ এই স্থাপত্যটি কে নির্মাণ করেছিলেন? আচ্ছা, বাগ মানে হচ্ছে বড় বাগান। বাগ মানে কি? বড় বাগানকে বোঝানো হচ্ছে। সো মুঘল আমলে এরকম বড় বড় কিন্তু বাগান তৈরি করা হতো। শালিমার বাগ তার মধ্যে একটি। এই শালিমার বাগটা নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর। এবং শালিমার বাগটা শ্রীনগরে অবস্থিত। শ্রীনগর জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এখনো পর্যন্ত যারা ক্লাসটি দেখছো এবং একটাও লাইক করনি, সকলে একটা করে লাইক করে দাও। ওকে, লাইক কিন্তু করতে হবে ক্লাসে প্রতিদিন। কোনটিকে অ্যাকোয়া ফর্টিস বলা হয়? অ্যাকোয়া ফর্টিস বলা হয় কোনটিকে? অ্যাকোয়া ফর্টিস মানে কি? অ্যাকোয়া ফর্টিস এর যদি আমরা বাংলা অর্থ বলি, এটার অর্থ হচ্ছে শক্তিশালী, পাওয়ারফুল ওয়াটার বা শক্তিশালী জল। ফর্টিস মানে কি? শক্তিশালী। আর অ্যাকোয়া মানে হচ্ছে জল। সো শক্তিশালী জল বলা হয় কোনটিকে? বৃষ্টির জল, HNO3 বা যেটাকে আমরা নাইট্রিক অ্যাসিড বলে থাকি। সো এখানে অ্যান্সার হচ্ছে HNO3 বা নাইট্রিক অ্যাসিডকে কিন্তু অ্যাকোয়া ফর্টিস বলা হয়। কাবেরী নদীর জল বন্টন নিয়ে কোন দুই রাজ্যের মধ্যে বিবাদ আছে? এখানে দুটি রাজ্যের মধ্যে কাবেরী নদীর যে জলবন্টন সেটা নিয়ে বিবাদ আছে। কোন দুই নদীর মধ্যে, রাজ্যের মধ্যে আছে? কাবেরী নদীর জলবন্টন নিয়ে তামিলনাড়ু এবং কর্ণাটক তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিবাদ আছে। এখানে দেখো, কাবেরী নদীর সাথে বিবাদ হওয়াটা স্বাভাবিক, কারণ কাবেরী নদীর উৎস যদি আমরা দেখি, কাবেরীর উৎস কোথায়? এটার উৎস হচ্ছে পশ্চিমঘাট পর্বতের তালা কাবেরী নামক একটা স্থান থেকে। ওকে, সেই তালা কাবেরীটা কোথায়? এটা কর্ণাটক রাজ্যের মধ্যে পড়ে। কর্ণাটক রাজ্যে অবস্থিত তালা কাবেরী। এখান থেকে উৎস লাভ করছে এবং এটা কর্ণাটকে উৎস লাভ করেছে, কিন্তু তামিলনাড়ুর উপর দিয়ে প্রবাহিত হয়ে পতিত হয়েছে কিন্তু তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে। সো এই কাবেরী নদীটার মধ্যে কিন্তু জলবন্টন নিয়ে বিবাদ দেখা যায় তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে। শুষ্ক অঞ্চলে সৃষ্ট গিরিখাতকে কি বলা হয়? শুষ্ক অঞ্চলে সৃষ্ট গিরিখাতকে কি বলা হয়? মন্থকূপ, ধান্দ, ক্যানিয়ন বা ভি গিরিখাত? অ্যান্সার হচ্ছে অপশন সি, ক্যানিয়ন বলা হয় বা আই আকৃতির ক্যানিয়ন নামেও পরিচিত। ঠিক আছে,
শুষ্ক অঞ্চলে যখন একটা নদী, খরস্রোতা নদী প্রবাহিত হয়, বিশেষ করে তার উচ্চ গতিতে, সে কিন্তু খুবই বেশি পরিমাণে নিম্ন ক্ষয় করে, মানে নিম্ন ক্ষয় করে। যেখানে ভি আকৃতির গিরিখাতের ক্ষেত্রে নদী খুবই পার্শ্ব ক্ষয় বেশি করে এবং নিম্ন ক্ষয়ও করে অল্প পরিমাণে। কিন্তু এক্ষেত্রে নদী তার নিম্ন ক্ষয়টা অনেকটা নিচু পর্যন্ত ক্ষয় করে এবং একদমই খাড়া এরকম আহ গিরিখাত তৈরি করে থাকে। এটাকে ক্যানিয়ন বলা হয়। এমন আমরা একটা ক্যানিয়নের যদি উদাহরণ বলি, গ্র্যান্ড ক্যানিয়ন একটা ক্যানিয়ন আছে, গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা কলোরাডো নদীতে অবস্থিত। কলোরাডো নদীর উপরে গ্র্যান্ড ক্যানিয়নটা অবস্থিত এবং এটা ইউএস এর মধ্যে পড়ে থাকে, মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট আজকের হোমওয়ার্ক, চিল্কা হ্রদ নিম্নের কোন রাজ্যে অবস্থিত? চিল্কা এই হ্রদটা কোথায় আছে? অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিয়ে যাবে। আশা করবো সকলে এই প্রশ্নটার কিন্তু সঠিক উত্তর তোমরা করে যাবে। প্রতিদিনের মতোই কিন্তু আজকেও একটা হোমওয়ার্ক দিয়ে রাখলাম। সো হোমওয়ার্কের অ্যান্সারটা কিন্তু প্রতিদিন যারা করো তাদের সকলকে ধন্যবাদ। টিডব্লিউএস একাডেমির পক্ষ থেকে হোমওয়ার্কটা করা কিন্তু জরুরি। তোমার যে কতটা প্র্যাকটিস হচ্ছে সেটা যদি আমরা না জানতে পারি, তোমার প্রশ্ন কি ধরনের লেভেলের প্রশ্ন তোমার জন্য সুইটেবল, বা কি ধরনের প্রশ্ন তুমি বুঝতে পারবে, বা তোমার তোমার রেঞ্জ কতটা সেটা কিন্তু আমরা বুঝতে পারি। সো আমি কোনো সময় সহজ প্রশ্ন দিই, তোমার আবার কোনো সময় আমরা কিন্তু কঠিন প্রশ্ন দিই। তো সহজ প্রশ্ন হলে অবশ্যই সকলে কিন্তু সেটার উত্তর করবে, কঠিন হলে একটু করার চেষ্টা করবে, ভুল হোক তবুও করার কিন্তু চেষ্টা করতে হবে। পরেরটা দেখি, রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কোন সালে ঘটে? চলো, রেশমি রুমাল ষড়যন্ত্র এটা আবার কি? রেশমি রুমাল ষড়যন্ত্রতে যাওয়ার আগে আমরা একটা আন্দোলন সম্পর্কে পড়বো, যে আন্দোলনটার নাম হচ্ছে সিল্ক লেটার মুভমেন্ট বা রেশমি রুমাল তাহরিকি বা রেশমি রুমাল আন্দোলন। সো আমি এখানে লিখছি রেশমি রুমাল আন্দোলন। রেশমি রুমাল আন্দোলনটা সংগঠিত হয়েছিল 1913 সালে, 1913। 1913 থেকে 1920 সাল পর্যন্ত এই আন্দোলনটা চলেছিল। এর মাঝে কিন্তু, বা এই আন্দোলনটাকে কিন্তু রেশমি রুমাল তেহরিকি বলা হতো, বা ইংরেজিতে আমরা একটা সিল্ক লেটার মুভমেন্ট বলে থাকি। এই আন্দোলনটা তৎকালীন সময় যারা দেওবন্দি, এটা ইসলাম ধর্মে বা যারা ইসলাম ধর্মাবলম্বী তারা জানে, একটা ইসলাম ধর্মের একটা বিশেষ ধারা দেওবন্দি, সেই দেওবন্দি যারা নেতৃত্ব তাদের দ্বারা কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল। সেটা আমরা বলতে গেলে একটা ধর্মীয় আন্দোলন টাইপের ছিল এটা। সেই রেশমি রুমাল ষড়যন্ত্র মামলাটা এর পরিপ্রেক্ষিতে বা এর উপরেই কিন্তু পরবর্তীতে হয়েছিল 1916 সালে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলাটা হয়। ওকে, সো অ্যান্সার হচ্ছে 1916-তে রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা হয়, আর রেশমি রুমাল আন্দোলনটা হয়েছিল 1913 সালে। দুটো কিন্তু 3 বছরের পার্থক্য আছে। কে গ্রাম সভার সভা আহ্বান করে? গ্রাম সভার সভা কে আহ্বান করে থাকেন? গ্রাম পঞ্চায়েতের যিনি সম্পাদক থাকেন তিনি আহ্বান করেন সাধারণত। কিন্তু প্রথম সভাটা কে আহ্বান করেন? প্রথম সভা আহ্বান কিন্তু আবার অন্যজন করেন। প্রথম সভাটা আহ্বান করে থাকেন যিনি বিডিও থাকেন, ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও, তিনি কিন্তু প্রথম সভা গ্রাম সভার সেটা আয়োজন করে থাকেন। কোন বিদেশি নাগরিক ভারতরত্ন পান? এখানে কয়েকজন বিদেশি নাগরিকদের নাম দেওয়া আছে, এর মধ্যে কে ভারতরত্ন পেয়েছিলেন? শিনজো আবে, নেলসন ম্যান্ডেলা, বারাক ওবামা, মার্টিন লুথার কিং জুনিয়র। রাইট অ্যান্সার কি হচ্ছে ভারতরত্ন, আমাদের ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান। এটা কিন্তু 2 জন বিদেশিকে এখনো পর্যন্ত দেয়া হয়েছে, যার মধ্যে একজন ছিলেন 1987 সালে খান আব্দুল গফফর খান, খান আব্দুল গফফর খান, ইনি একজন কিন্তু ভারতরত্ন প্রাপক ছিলেন, এবং খান আব্দুল গফফর খান হচ্ছেন প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক।
মানে প্রথম বিদেশি হিসাবে যিনি ভারতরত্ন পান তিনি কে? খান আব্দুল গফফর খান। ওকে, তারপরে আরো একজন ব্যক্তি দক্ষিণ আফ্রিকার বর্ণ বিদ্বেষী আন্দোলনের বিরুদ্ধে যিনি বা বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন, নেলসন ম্যান্ডেলা। বাস তিনি কিন্তু পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। সেই নেলসন ম্যান্ডেলাকে 1990 সালে এই পুরস্কারটা দেয়া হয়েছিল। আচ্ছা, 1990 সালে আরো একজন ব্যক্তির নাম মনে পড়ে, যেটা হচ্ছে 1990 আরো একজন ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, যাকে আমরা ভারতের সংবিধানের জনক বলে থাকি। কে বলতো? কমেন্ট করে সকলে জানিয়ে যাবে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়। তাকে কিন্তু 1990 ভারতরত্ন দেওয়া হয়েছিল। E=mc² সমীকরণের সি প্রকাশ করে তড়িৎ চুম্বক বা তড়িৎ প্রবাহ, তড়িৎ চুম্বকত্ব, আলোর বেগ বা শক্তি। E=mc²। এই সূত্রটি কে দিয়েছিলেন? E=mc² সূত্রটি কার? অ্যালবার্ট আইনস্টাইনের। কে দিয়েছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন দিয়েছিলেন, তাই না? সো এই অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc²-এ ই কি প্রকাশ করে, এম কি প্রকাশ করে এবং সি কি প্রকাশ করে? ই বলতে বোঝানো হচ্ছে শক্তি বা এনার্জি। ই বলতে কি বোঝানো হচ্ছে? ই বলতে বোঝানো হয় এনার্জিকে বোঝানো হয়। তারপরে এম বলতে কি বোঝানো হচ্ছে? এম বলতে মাস পদার্থের ভর, সেটাকে বোঝানো হচ্ছে। আরেকটা হচ্ছে সি। সি বলতে এখানে আলোর বেগ, অর্থাৎ দ্য স্পিড অফ লাইটস। সি বলতে বোঝানো হয় দ্য স্পিড অফ লাইটস। ওকে, তো E=mc², এই হচ্ছে কিন্তু তিনটে টার্মের মানে। পান্না হীরা খনি কোন রাজ্যে অবস্থিত? পান্না হচ্ছে আমাদের ভারতের একটা হীরার খনির অঞ্চল, ঠিক আছে? এই পান্না হীরার খনিটা কোথায় আছে? পান্না হীরা খনি মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশ। রেলওয়ে ফাউন্ডেশন 2 ব্যাচে যারা এখনো যুক্ত হওনি ডিয়ার স্টুডেন্টস, তারা সকলে যুক্ত হয়ে যাও। অধ্যায় ভিত্তিক থিওরি ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। দ্রুত সকলে যদি যুক্ত হও, প্রথম থেকেই কিন্তু ক্লাস অ্যাক্সেস করতে পারবে। বেস্ট কোয়ালিটির ক্লাস তোমরা পাবে এখানে। 4 মাস পর্যন্ত ডিউরেশনের ক্লাস, আর 12 মাস পর্যন্ত ক্লাসটা কিন্তু তোমরা দেখতে পাবে রেকর্ডেড, বা এটা কিন্তু 12 মাস পর্যন্ত এখানে তোমাদের ভ্যালিডিটি থাকবে। তো অবভিয়াসলি যারা যুক্ত হওনি এখনো, তারা যুক্ত হয়ে যাবে রেলওয়ে ফাউন্ডেশন 2 ব্যাচে। যুক্ত হলে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। একটু মনোযোগ সহকারে যদি ক্লাসগুলো তোমরা দেখো, প্রতিনিয়ত একটু মেহনত করো, তো তোমার কিন্তু চাকরি পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। সমগ্র অভিজ্ঞ টিচাররা এখানে থাকছেন। ডালটন স্যার, আলামিন স্যার, মনোজ স্যার, ফিরোজ স্যার, আমি থাকছি, মিনাজুল স্যার থাকছেন। তো সকলেই ক্লাস করাচ্ছেন। আমারও ক্লাস হয়ে গেছে কয়েকটা ক্লাস। তো সেখানে যারা স্টুডেন্ট আছে তাদের কাছে খুবই ভালো ফিডব্যাক তারা দিচ্ছে যে ক্লাসগুলো খুবই ভালো লাগছে। দু একজন আছে তো তারা কিচ্ছুই বুঝতো না, তারা মোটামুটি কিছু একটা বর্তমানে ধরতে পারছে এই বিষয়গুলো। সো অবভিয়াসলি তোমরা যদি যুক্ত না থাকো, অবশ্যই যুক্ত হয়ে যাবে ফাউন্ডেশন ব্যাচে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করতে পারো। ডাউনলোড করলেই কিন্তু তোমরা এক্ষুনি ভর্তি হতে পারবে। পরের প্রশ্ন, সিতারা দেবী কোন নৃত্যের সাথে যুক্ত? ভারতনাট্যম, ওডিসি, কথাকলি এবং কত্থক। দেখো, আমাদের ভারতে 8টি ক্লাসিক্যাল ড্যান্স বা ধ্রুপদী নৃত্য আছে, তাই না? 8টি ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স আছে। তার মধ্যে ভারতনাট্যম, ওডিসি, কত্থক এবং কথাকলি এগুলি নৃত্য, যের মধ্যে তোমার ভারতনাট্যম তামিলনাড়ুতে একটা বিকশ পাওয়া নৃত্য বা তামিলনাড়ুর নৃত্য, ওডিসি ওড়িশা, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে বা উত্তর ভারতে একটা নৃত্য। আর কথাকলি হচ্ছে কেরালা। কথাকলি এবং মোহিনীঅট্টম বলে দুটো নৃত্য আছে, এটাগুলো কেরালার। এবারে দেখো, সিতারা দেবী ইনি কে ছিলেন, কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? সিতারা দেবী ইনি কিন্তু যুক্ত ছিলেন কিসের সঙ্গে? ইনি যুক্ত ছিলেন এই
কত্থক নৃত্যের সাথে, ঠিক আছে। এবারে দেখো সীতারা দেবী, এরা কিন্তু সীতারা দেবী বা বিরজু মহারাজ এরা কিন্তু এক একজন পদ্মবিভূষণ পেয়েছিলেন। সীতারা দেবী পদ্মবিভূষণ পেয়েছিলেন, এর সকলে এখানে দেখো পদ্মবিভূষণ বিজয়ীর নাম দেওয়া আছে কিছু। বিরজু মহারাজ, শম্ভু মহারাজ এরা কত্থক শিল্পী, তার সঙ্গে পদ্মবিভূষণ বিজয়ী বা পদ্ম পুরস্কার বিজয়ী। দময়ন্তী যোশী, সীতারা দেবী, উমা শর্মা, গোপী কৃষ্ণ, গুরু গোপী কৃষ্ণ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। গুরু গোপী কৃষ্ণ কিসের সাথে যুক্ত ছিলেন? যারা বিশেষ করে রেল বা এসএসসি, এমটিএস, জিডি ইত্যাদির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এগুলি। রোশন কুমারী এবং কুমুদিনী লাখিয়া এরা সকলেই কিন্তু বিখ্যাত কিছু কিছু কত্থক নৃত্যশিল্পী। পশ্চিমবঙ্গের আয়তন হলো কত? পশ্চিমবঙ্গের আয়তন কত টোটাল? পশ্চিমবঙ্গের আয়তন হলো 88,752 বর্গ কিমি। 88,752 বর্গ কিমি। ওকে, পশ্চিমবঙ্গের টোটাল আয়তন। কত সালে প্রতিষ্ঠিত হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা ভারতীয় কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতীয় কমিউনিস্ট পার্টি, এটা ভারতীয় কমিউনিস্ট পার্টি, কিন্তু এটা কিন্তু ভারতে প্রতিষ্ঠিত হয়নি প্রথমে। এটা প্রথমে রাশিয়ার, তৎকালীন সময়ে সোভিয়েত রাশিয়ার তাসখন্দ বলে একটা স্থানে, তাসখন্দে স্থাপিত হয়। কবে হয়েছিল? 1920 সালে এটা স্থাপিত হয়েছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। এবং এটার যিনি প্রতিষ্ঠাতা বা স্থাপক ছিলেন তিনি কে? তিনি হচ্ছেন মানবেন্দ্রনাথ রায়, বা যাকে আমরা এম.এন. রায় নামে চিনি। মানবেন্দ্রনাথ রায় প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা, এবারে দেখো কমিউনিস্ট পার্টিটাকে আবার তোমরা কিছু স্থানে গেলে বা কমিউনিস্ট পার্টির যদি উইকিপিডিয়া দেখো বা কোনো একটা স্থানে কমিউনিস্ট পার্টির যদি তোমরা ওয়েবসাইটে যাও, সেখানে গেলে কিন্তু তোমরা পাবে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সাল 1925। কেন পাবে একটু তোমাদের বলে দিই, অনেক কনফিউশন হয়ে যাবে হয়তো। দেখো 1925-এ এটাকে রি-এস্টাবলিশ করা হয়েছিল, কারণ এটা প্রথমে ভারতে প্রতিষ্ঠিত হয়নি, তাসকন্দে হয়। 1925-এ কানপুরে কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশন বসেছিল। যেমন কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে বোম্বেতে বসেছিল, তেমনই কিন্তু কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশন 1925 সালে বসেছিল। কোথায় বসেছিল? কানপুরে। সেখানে কিন্তু এটাকে রিএস্টাবলিশ করা হয়। সওয়াই মানসিং স্টেডিয়াম কোথায় অবস্থিত? সওয়াই মানসিং স্টেডিয়াম এটা কোথায়? জয়পুরে, রাজস্থানের জয়পুরে। এবং এটা রাজস্থান রয়্যালসের একটা আইপিএল এর টিম আছে, রাজস্থান রয়্যালস, সেই টিমের কিন্তু ঘরোয়া হোম গ্রাউন্ড, এটা ঘরোয়া মাঠ। কুতুবুদ্দিন আইবক কার কৃতদাস ছিলেন? কুতুবুদ্দিন আইবক তিনি দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বা আইবক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি কিন্তু একজন ব্যক্তির কৃতদাস ছিলেন। কার কৃতদাস ছিলেন? মোহাম্মদ বিন কাসিমের, সুলতান মাহমুদের, মোহাম্মদ ঘোরির, নাকি তৈমুর লংয়ের? কার কৃতদাস ছিলেন তিনি? কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ ঘোরির কৃতদাস ছিলেন। তিনি 1206 সালে তিনি কিন্তু কুতুবুদ্দিন আইবক দাস বংশ স্থাপন করেন বা সুলতানি যুগ শুরু করেন। ওকে, তাহলে আমরা পরেরটাতে আসি। পুলিকালি কোন রাজ্যে প্রচলিত লোকনৃত্য? যেমন বলছিলাম আমাদের ভারতে 8টি ক্লাসিক্যাল ড্যান্স আছে, তেমন কিন্তু কিছু লোকনৃত্য আছে, মানে যেগুলোকে ফল্ক ড্যান্স বলা হয়। বিভিন্ন স্থানে লোকনৃত্য পাওয়া যায়। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন লোকনৃত্য আছে, গম্ভীরা ড্যান্স অথবা সাঁওতাল নাচ, বৃতা নাচ, বিভিন্ন নৃত্য আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গে। তোমার ছৌ নাচ একটা তোমার কিন্তু লোকনৃত্যের মধ্যে আসে এগুলি। সো এমন লোকনৃত্য হচ্ছে একটা পুলিকালি নৃত্য। এই পুলিকালি নৃত্যটা কোথাকার লোকনৃত্য?
মনে রাখবে পুলিকালি হচ্ছে কেরালার একটা লোকনৃত্য, কেরালা। অর্থবিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উপস্থাপিত হতে পারে বা উত্থাপিত হতে পারে? অর্থবিল কোথায় উত্থাপিত হতে পারে? মনে রাখবে অর্থবিল শুধুমাত্র লোকসভায় কিন্তু উত্থাপন করা যায়, অর্থবিল লোকসভায়। এবং কোন ধারা অনুসারে? 110 ধারায় কিন্তু অর্থবিলের সংজ্ঞা আছে, 110 ধারায় অর্থবিলের সংজ্ঞা আছে। সোনালী তোরণের দেশ কাকে বলা হয়? সোনালী তোরণের দেশ বলা হয় সান ফ্রান্সিসকোকে। সান ফ্রান্সিসকো ইউএসএ তে অবস্থিত। যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয়? বা কিছু কিছু জায়গায় এটা তোমরা পাবে যাদের ভর সংখ্যা সমান। ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? প্রোটন এবং নিউট্রন, তাই না, যেগুলো পরমাণু নিউক্লিয়াসে থাকে। আর প্রোটন সংখ্যা বলতে আমরা শুধুমাত্র বুঝি কোনো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাকেই আমরা প্রোটন সংখ্যা সাধারণত বলে থাকি। সো প্রোটন সংখ্যা, বা কিছু কিছু জায়গায় এই প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, একই বিষয়। প্রোটন সংখ্যা ভিন্ন বা পারমাণবিক সংখ্যা আলাদা, কথাটা কিন্তু একই। এখানে অ্যান্সার হচ্ছে আইসোবার বলা হয় তাদেরকে পরস্পরের, ঠিক আছে, তাদের পরস্পরের আইসোবার বলা হয়। শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত, শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত হচ্ছে লাইকেন। ওকে, সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটাকে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে ভারতে 43টি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, যার মধ্যে সুন্দরবন একটি। তাছাড়া পশ্চিমবঙ্গে আরও ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, যেমন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999, অ্যান্ড আরেকটা সম্প্রতিকালে শান্তিনিকেতনকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। ওকে, সো এখানে পশ্চিমবঙ্গে 3টে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, যার মধ্যে প্রথম যেটাকে ঘোষণা করা হয়েছিল সেটা হচ্ছে সুন্দরবন। কবে করা হয়? অনেকে এখানে এটা 1984 করে দেয়, বা অনেকে কিন্তু অনেকে 1989 করবে, এক্ষেত্রে ভুল হবে। 1987 ইজ রাইট অ্যান্সার। 1984-তে কি করা হয়? সুন্দরবনকে কিন্তু ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয়েছিল। এটা কিন্তু আলাদা বিষয়। ন্যাশনাল পার্কের মর্যাদা দেওয়া হয় 1984-এ। আর সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, ভারতে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সেটা অন্য ক্লাসে আমি বলবো বায়োস্ফিয়ার রিজার্ভটা আসলে কি। আমি এখানে এটা বলি, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়েছিল 1989-এ গিয়ে। ওকে, নেক্সট ইজ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ 1989। ভারতের নবীন দ্বীপ কোনটি? ভারতের নবীন দ্বীপ কোনটি? অ্যান্সার হচ্ছে পূর্বাশা দ্বীপ। পূর্বাশা দ্বীপটা একটা ভারতের নবীন দ্বীপ, এটা তোমার দক্ষিণ 24 পরগনাতে অবস্থিত। দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গে অবস্থিত, মানে সুন্দরবন অঞ্চলে। এটা একটা কিন্তু নবগঠিত দ্বীপ, নবগঠিত দ্বীপ। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি কোথায় রয়েছে? ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি কোথায় আছে? নালকো বা ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, এটা অবস্থিত আসানসোলের জেকে নগরে, আসানসোল। বেসরকারি মহাকাশ সংস্থা স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা হলেন। স্পেস এক্স এটা একটা বেসরকারি মহাকাশ ভ্রমণ করা বা মহাকাশ ভ্রমণকারী সংস্থা, ঠিক আছে। বেসরকারিভাবে এরা মহাকাশে ভ্রমণ করিয়ে থাকে সাধারণত। এই মহাকাশ ভ্রমণকারী সংস্থা বা মহাকাশ সংস্থা স্পেস এক্স, এটার প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক টেসলা, স্পেস এক্স দুটোরই কিন্তু প্রতিষ্ঠাতা। নিম্নলিখিত কোন অ্যাসিডটি চায়ে পাওয়া যায়? চায়ে কোন অ্যাসিডটি পাওয়া যায়? দারুণ একটা প্রশ্ন পেলাম, অ্যান্সারটা করে ফেলো দেখি।
চায়ে আমরা কোন অ্যাসিড পাই? আমরা পাই ট্যানিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ের হুলে বা মৌমাছির হুলে, পিঁপড়ের হুলে এটা পাওয়া যায়। আর ম্যালিক অ্যাসিড আমরা পাই আপেলে পেয়ে থাকি সাধারণত, ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। ল্যাকটিক অ্যাসিড দুধ বা দইতে পাওয়া যায়, এই অ্যাসিডটা। ওকে, আজকের ক্লাসটি এখানেই আমি এন্ড করছি। সকলে যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, ভালো লাগলে অবশ্যই সকলে একটা করে লাইক করবে, আর আমাদের সোশ্যাল মিডিয়াটা ফলো না করলে অবশ্যই ফলো করে রাখবে। ভালো থাকবে, টাটা বাই।